ভুয়া গ্রাহক সাজিয়ে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে। কি দেশ ছিল এটা? অনাচার, অবিচার, লুটপাট, এটা যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা, যে শুধু আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস। এই টাকা তো জনগণের টাকা। যারা কিছু অল্প ঋণ নিয়েছিল নিজের হয়তো সোনা বা এক ভরি কোনো গহেনা অলংকার ব্যাংকে জমা দিয়ে, এটা তোদের মতো করে তোরা করে নিস। যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয় সে তো প্রধানমন্ত্রী নয়, সে তো দস্যু দলের প্রধান ছিলেন, মাফিয়া সিন্ডিকেটের প্রধান। মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন। কি তার মানে প্রশাসন, কি পুলিশ প্রশাসন, কি সিভিল প্রশাসন, প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা নিয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান, তার গ্রামের বাড়িতে 6 তলা বিল্ডিং, এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে। এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে। তো এরা যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? 2014 থেকে 17 সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল 1 নম্বর অতি ধনী। এরা অতি ধনী কারা? যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে, যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে, যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, একের পর এক যারা টাকা লুট করেছে, তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বন্ধুরা আমার, তো এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে। সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে, সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে, বসুন্ধরাকে। কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য। এই জন্যই করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়। এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে, বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিখারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার। এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না। নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে, এইটা তো জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা, তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু করবে। এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্যে পরিণত করে চিরজীবনের জন্য
তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এইটা নিশ্চিত করার জন্য কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা মুক্ত পরিবেশ, এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি, তখন জনগণ এগুলো জানার অধিকার আছে। আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন, সেটা হলো আমরা বিএনপি পরিবার। তিনি অনেক আগে থেকে প্রায় 1 দশকের বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিভৃতে এই সহযোগিতাগুলো করতেন। এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন, ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন, এখন প্রায় 2 দিন 3 দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার, পঙ্গু হওয়া পরিবারের কাছে যাওয়া। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি, যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত 15 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন, তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি যে একটা নৈকট্য, তাদের প্রতি যে একটা সংহতি, তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে, সেটারই প্রমাণস্বরূপ আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ডেমোক্রেসির চূড়ান্ত রূপ পাওয়া যাবে না। তারা সংস্কার কাজগুলো করছে, আপনি কি মনে করেন যে সংস্কারের পাশাপাশি নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া না? নিশ্চয়ই, আমরা তো বারবার এই কথাটা বলছি ভাইয়া, এদিকে নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি। সেই নির্বাচন যেটা থেকে এদেশের জনগণ প্রায় 15-16 বছর বঞ্চিত ছিল, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এটা একটা গণতন্ত্রের একটা উপাদান, একটা কম্পোনেন্ট, যেগুলো মানে কোনো কিছু দিয়ে এগুলোকে কোয়ান্টিফাই করা যায়। এটা একটা বিশাল মানে একটি জাতির একটা সাইকোলজিক্যাল বিষয়, যে আমি বন্দী নয়। আমি কারাগারের বাইরে থাকলেও যখন ফ্যাসিবাদ কায়েম থাকে তখন নিজেকে বন্দী মনে করি। সেই জন্য এটা গুনে গুনে ক্যালকুলেশন করে এটা করা যায় না, এটাকে কোয়ান্টিফাই করা যায় না। এটা একটা বিশাল বিপ্লবের মধ্যে দিয়েই সেটা অর্জিত হয়। কিন্তু আমাদের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ করার জন্য যে অবাধ সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা যে নিশ্চিত করা, সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা যে এটা কীভাবে পরিপূর্ণ হচ্ছে, কীভাবে অন্তর্বর্তী সরকার তাদের সংস্কারের মাধ্যমে এই কাজগুলো করবেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেটা কিভাবে হয় এটা জনগণ দেখবে এবং অতি দ্রুত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গণতন্ত্রের যদি অসুস্থতা থাকে, আমরা কিছু ইয়েও দেখতে পাচ্ছি, কিছু মানে সরকারের পক্ষের অনেক ব্যক্তিবর্গের কিছু বক্তব্য আমরা পাচ্ছি যে রাজনীতির নতুন পরিসর করা যায়, পরিসর তৈরি করতে হবে বা জনগণের চায়। তা আমাদের কথা হলো, একজন মনীষীর একটি কথা আছে, গণতন্ত্রের অসুস্থতা সারাতে হয় আরও বেশি গণতন্ত্র। আমি যদি গণতন্ত্রকে আটকে রাখি, গণতন্ত্র নদীর প্রবাহের মতো, এটা যত প্রবাহমান থাকবে, যত এটা স্রোতস্বিনী থাকবে, ততই মানে গণতন্ত্রের পানি আরও স্বচ্ছ হবে। তো এটা যদি মাঝে মাঝে আটকে যায়, তাহলে তো আমরা গণতন্ত্রের যে ধারাবাহিকতা আমরা ইউরোপ আমেরিকায় যেটা দেখেছি শত শত বছরে, সেই ধারাবাহিকতা অর্জন। সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত অপরিহার্য। সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি নিশ্চিত করতে হবে। সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে, এবং যে সুপারিশগুলো তাদের থাকবে, অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয়, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করলে কেমন হয়, সেই জিনিসগুলো মানে যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে, পার্লামেন্ট করবে।
সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা করবে। এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ